হ্যালো এভরিওয়ান, গত ক্লাসে আমরা ইলেকট্রন বিন্যাস যেই টপিক ছিল এই ইলেকট্রন বিন্যাস নিয়ে পড়াশোনা করছিলাম। আজকে আমরা পড়াশোনা করবো হচ্ছে বর্ণালিমিতি নিয়ে। তাহলে এখন আমাদের বর্ণালিমিতির যেই টপিকগুলো আছে আমরা একটা একটা করে সবগুলো সলভ করব এবং এগুলোর সাথে কিছু। এখন আমাদের প্রথম যে বিষয়টা জানতে হবে তা হলো তড়িৎচুম্বকীয় বর্ণালীর অঞ্চলসমূহ। আমরা এখন শিখব তড়িৎচুম্বকীয় বর্ণালীর অঞ্চলসমূহ নিয়ে। এখন আমাদের তড়িৎচুম্বকীয় বর্ণালীর যে অঞ্চলগুলো রয়েছে এগুলো হচ্ছে আমাদের এই অঞ্চলগুলোকে আমরা সাজানো হয় হচ্ছে আমাদের তরঙ্গ দৈর্ঘ্য ক্রম এবং হচ্ছে আমাদের শক্তির ক্রম অনুসারে। সবার উপরে যেই তড়িৎচুম্বকীয় রশ্মিটি রয়েছে এটা হচ্ছে মহাজাগতিক রশ্মি। এই মহাজাগতিক রশ্মি, তারপর হচ্ছে গামা রশ্মি, রঞ্জন রশ্মি, অতিবেগুনি রশ্মি, দৃশ্যমান রশ্মি, অবলোহিত রশ্মি, মাইক্রোওয়েভ, রেডিও ওয়েভ। এখানে আমাদের যে গামা রশ্মি এটাকে গামা রে বলা হয়। তারপর রঞ্জন রশ্মি এটাকে বলা হয় এক্স রে। অতিবেগুনি রশ্মি এটাকে বলা হয় ইউভি, আলট্রাভায়োলেট। দৃশ্যমান এটা হচ্ছে ভিজিবল। অবলোহিত রশ্মিকে বলা হয় আয়ন রশ্মি। তাহলে এই হচ্ছে আমাদের যে তড়িৎচুম্বকীয় বর্ণালীর অঞ্চলগুলো। এখন এই অঞ্চলগুলো সাজানো হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য বৃদ্ধির ক্রম অনুসারে। অর্থাৎ আমরা যদি উপর থেকে নিচের দিকে যাই তাহলে হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য বৃদ্ধি পায়, মানে ল্যামডার মান বৃদ্ধি পায়। তাহলে এখন আমরা যদি বলি মহাজাগতিক রশ্মি অপেক্ষা গামা রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য বেশি, গামা রশ্মি অপেক্ষা রঞ্জন রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য বেশি, রঞ্জন রশ্মি অপেক্ষা অতিবেগুনি রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য বেশি, অতিবেগুনি রশ্মি অপেক্ষা দৃশ্যমান রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য বেশি, দৃশ্যমান থেকে অবলোহিত রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য বেশি, অবলোহিত থেকে মাইক্রোওয়েভ থেকে রেডিও ওয়েভের তরঙ্গ দৈর্ঘ্য বেশি। এখন আমরা যদি তরঙ্গ দৈর্ঘ্যের সাথে শক্তির সম্পর্ক দেখি তাহলে ই সমান হচ্ছে এইচ এফ আর এফ সমান হচ্ছে সি বাই ল্যামডা। তাহলে আমরা লিখতে পারি এস সি বাই ল্যামডা। এখন এই ল্যামডার সাথে এই ই এর সম্পর্ক হচ্ছে ব্যস্তানুপাতিক। তাহলে যদি এই ল্যামডার মান বাড়ে তাহলে ই এর মান হচ্ছে কমবে, আর যদি ল্যামডার মান কমে তাহলে ই এর মান বাড়বে। তাহলে এখন এই যে আমাদের অঞ্চলগুলো আছে এই অঞ্চলগুলো হচ্ছে আমাদের তরঙ্গ দৈর্ঘ্যের মান আস্তে আস্তে বাড়তেছে। তাহলে তরঙ্গ দৈর্ঘ্যের মান আস্তে আস্তে বাড়লে শক্তির মান আস্তে আস্তে কমতে থাকবে। এবার দেখো ই এর সাথে এফ এর সম্পর্ক হচ্ছে সমানুপাতিক। এফ এর মান বাড়লে ই এর মান বাড়বে। তাহলে আমরা এটা বলতে পারি যে এই ই এর মান এবং এফ এর মান হ্রাস পাবে। এখন এই যে রশ্মিগুলো আছে এই রশ্মিগুলো অনেক সময় এমসিকিউতে আসে যে নিচের কোন রশ্মিটির তরঙ্গ দৈর্ঘ্যের মান বেশি, নিচের কোন রশ্মিটির তরঙ্গ দৈর্ঘ্যের মান বেশি, নিচের কোন রশ্মিটির শক্তির মান বেশি, নিচের কোন রশ্মিটির কম্পাঙ্কের মান বেশি। এই ধরনের প্রশ্ন আমাদের এমসিকিউতে এসে থাকে। আর এটা হচ্ছে আমাদের এভাবে ক্রম অনুসারে মনে রাখতে হবে যে কোন রশ্মির পর কোন রশ্মি অবস্থান করতেছে। আর এটা মনে রাখার জন্য আমাদের একটা ছন্দ আছে, ছন্দটা আমরা এখন শিখব। ছন্দটা হচ্ছে এরকম যে একটা ক্লাসে একটা মগা ছেলে আছে, মানে মগা হচ্ছে একটু মানে বোকা টাইপের ছেলে। ওই বোকা টাইপের ছেলেগুলোকে বলা হচ্ছে মগা। তো এরকম মগা যে আর কেউ দেখা নাই। তো মানে একজন ব্যক্তি আসলো, আসার পর ওই মগার ছেলেটাকে দেখার পর ও হচ্ছে ওর বন্ধুদেরকে একটা গল্প বলতেছে এই মগা ছেলে সম্পর্কে। তখন এটা এভাবে বললো যে মগারে অনেক মগা, আর এটাকে এভাবে বললো যে মগারও অতি দৃশ্যমান ও মারে। মানে ওই ছেলেটা মানে এতই মগা যে সে অবাক হয়ে বলতেছে ও মা রে। আর এটা এইভাবে বললো যে মগারও অতি দৃশ্যমান ও মারে। এখন আমরা যদি এটা এইভাবে লিখি যে মগারও অতি দৃশ্যমান ও মারে, তাহলে মগারও অতি দৃশ্যমান ও মারে আমরা এই ছন্দ দ্বারা আমরা এই সবগুলা রশ্মিকে মনে রাখতে পারবো ক্রম অনুসারে। এখন প্রথম আছে ম, তাহলে এই মতে মনে রাখবো হচ্ছে মহাজাগতিক রশ্মি। তারপর আছে গা, এই গাতে মনে রাখবো হচ্ছে আমাদের গামা রশ্মি। র, রতে মনে রাখবো হচ্ছে রঞ্জন রশ্মি।
অতিতে মনে রাখবো অতিবেগুনি রশ্মি বা ইউভি রশ্মি, দৃশ্যমান থেকে হচ্ছে ভিজিবল রশ্মি বা দৃশ্যমান রশ্মি। তারপর অতে মনে রাখবো হচ্ছে অবলোহিত রশ্মি, অবলোহিত রশ্মি বা আয়ার রশ্মি। মাতে মাইক্রোওয়েভ, এবং রেতে হচ্ছে রেডিও ওয়েভ। তাহলে মগাড়ো অতি দৃশ্যমান ও মারে আমরা এই ছন্দ দ্বারা মনে রাখবো হচ্ছে আমাদের যেই তড়িৎচুম্বকীয় অঞ্চলগুলো আছে এই অঞ্চলগুলো। তাহলে মতে হচ্ছে মহাজাগতিক রশ্মি, গাতে গামা রশ্মি, রতে রঞ্জন রশ্মি, অতিতে অতিবেগুনি রশ্মি বা ইউভি রশ্মি, দৃশ্যমান হচ্ছে ভিজিবল, ও মারে ওদের হচ্ছে অবলোহিত রশ্মি, মাতে হচ্ছে মাইক্রোওয়েভ, আর রেতে হচ্ছে রেডিও ওয়েভ। আমরা এই ছন্দের মাধ্যমে এই যে রশ্মিগুলো আছে এই রশ্মিগুলোকে আমরা হচ্ছে ক্রম অনুসারে মনে রাখতে পারবো। আমাদের তড়িৎচুম্বকীয় বর্ণালীর অঞ্চলগুলোর মধ্যে আমাদের 5 নম্বর যেই অঞ্চলটা আছে এটা হচ্ছে দৃশ্যমান অঞ্চল। তাহলে দৃশ্যমান অঞ্চলের মধ্যে আমরা মোট 7 ধরনের বর্ণ দেখতে পাই। এই বর্ণগুলো কি কি? এই বর্ণগুলো হচ্ছে আমাদের বেনি আসহ কলাম, বেনি আসহ কলাম। তাহলে বেতে হচ্ছে বেগুনি, নিতে হচ্ছে নীল, আতে হচ্ছে আসমানি, শতে হচ্ছে সবুজ, হতে হচ্ছে হলুদ, কতে হচ্ছে কমলা, এবং লাতে হচ্ছে লাল। এই হচ্ছে আমাদের মোট 7টি বর্ণ। এই 7টি বর্ণে তরঙ্গদৈর্ঘ্যের ক্রম অনুসারে সাজানো হয়। তাহলে সবচেয়ে বেশি তরঙ্গদৈর্ঘ্য কার? লাল আলো, তারপর হচ্ছে কমলা, তারপর হলুদ, সবুজ, আসমানি, নীল এবং হচ্ছে বেগুনি। এখন আমরা যদি বলি যে কোন রঙের তরঙ্গদৈর্ঘ্য কত, এটা আমরা কীভাবে মনে রাখবো? এটা আমরা যদি লিখি তাহলে বেগুনি এটা হচ্ছে 380 থেকে 424, তারপর হচ্ছে নীল এটা হচ্ছে 425 থেকে 450, তারপর আসমানি 451 থেকে 500 হচ্ছে আসমানি, তারপর সবুজ 501 থেকে 575 হচ্ছে সবুজ, হলুদ 576 থেকে 590 হচ্ছে হলুদ, কমলা 591 থেকে 647 হচ্ছে কমলা, এবং লাল এটা হচ্ছে 648 থেকে 780 লাল। তাহলে এই হচ্ছে আমাদের যে দৃশ্যমান অঞ্চলের রশ্মিগুলো আছে বা রঙগুলো আছে, রঙগুলোর তরঙ্গদৈর্ঘ্যের মান। আর এখানে সবচেয়ে বেশি তরঙ্গদৈর্ঘ্য হচ্ছে লাল যে আলো আছে, লাল আলোর, এবং এই লাল আলোর শক্তির মান সবচেয়ে কম এবং কম্পাঙ্কের মান সবচেয়ে কম, আর এটার তরঙ্গদৈর্ঘ্যের মান সবচেয়ে বেশি। আর লাল আলোর তরঙ্গদৈর্ঘ্যের মান সবচেয়ে বেশি হওয়ার কারণে অনেক দূর থেকেও লাল আলোকে দেখা যায়। আর এই যে 380 থেকে 780 হচ্ছে আমাদের দৃশ্যমান আলোর তরঙ্গদৈর্ঘ্যের রেঞ্জ। তাহলে এই রেঞ্জগুলো আমার মনে রাখতে হবে, এগুলো এমসিকিউর মধ্যে অনেক বেশি এসে থাকে। এখন আমরা শিখব হাইড্রোজেন বর্ণালীর যে সিরিজগুলো আছে সিরিজগুলো সম্পর্কে। এখন হাইড্রোজেন বর্ণালীর সিরিজ বলতে কি বোঝায়? হাইড্রোজেন বর্ণালীর সিরিজ বলতে বোঝায় এটা হচ্ছে হাইড্রোজেন পরমাণুর নিউক্লিয়াস, এবং এই নিউক্লিয়াসের বাইরে বিভিন্ন কক্ষপথ আছে। এখন ইলেকট্রন এক শক্তিস্তর থেকে অন্য শক্তিস্তরে যাওয়ার সময় শক্তি শোষণ করে অথবা বিকিরণ করে। ইলেকট্রন যদি নিম্ন শক্তিস্তর থেকে উচ্চ শক্তিস্তরে যায় তখন সে শক্তি শোষণ করে, তখন সৃষ্টি হয় শোষণ বর্ণালী। আর এই শোষণ বর্ণালীর রং হচ্ছে কালো বর্ণালী। আমরা এটা নিয়ে পড়াশোনা করবো না, আমরা পড়াশোনা করবো হচ্ছে বিকিরণ বর্ণালী নিয়ে। যখন ইলেকট্রন উচ্চ শক্তিস্তর থেকে নিম্ন শক্তিস্তরে যায় তখন সে শক্তি বিকিরণ করে, এবং ওই বিকিরিত যে শক্তি ওটা যদি আমরা ফটোইলেকট্রিক প্লেটের মধ্যে রাখতে পারি
তখন হচ্ছে আমরা বিভিন্ন প্রকার বর্ণ দেখতে পাই, আর এই বর্ণটাকে বলা হয় আমাদের বিকিরণ বর্ণালী। এখন আমাদের যে বিষয়টা শিখতে হবে, হাইড্রোজেন বর্ণালীর যে সিরিজগুলো আছে আমরা এখন এই সিরিজগুলো নিয়ে পড়াশোনা করব। ইলেকট্রন যদি আমাদের 1 নম্বর শক্তিস্তরে প্রবেশ করে, অর্থাৎ 2 নম্বর শক্তিস্তর থেকে 1 নম্বর শক্তিস্তরে ইলেকট্রন প্রবেশ করতে পারে, 3 নম্বর থেকে 1 নম্বর শক্তিস্তরে প্রবেশ করতে পারে, 4 নম্বর থেকে 1 নম্বর শক্তিস্তরে প্রবেশ করতে পারে, 5 নম্বর থেকে 1 নম্বর শক্তিস্তরে ইলেকট্রন প্রবেশ করতে পারে। তাহলে বিভিন্ন শক্তিস্তর থেকে যখন 1 নম্বর শক্তিস্তরে ইলেকট্রন প্রবেশ করে তখন এটাকে বলা হয় লাইম্যান সিরিজ। তারপর যদি ইলেকট্রন বিভিন্ন শক্তিস্তর থেকে 2 নম্বর শক্তিস্তরে প্রবেশ করে তখন এটাকে বলা হচ্ছে বামার সিরিজ। এরকমভাবে আমাদের অনেকগুলো সিরিজ আছে, আমরা এই সিরিজগুলো নিয়ে এখন পড়াশোনা করব। প্রথম হচ্ছে সিরিজের নাম, আর এখানে দেওয়া আছে N1। N1 মানে হচ্ছে যে শক্তিস্তরে ইলেকট্রন আসবে, যে শক্তিস্তরে ইলেকট্রন আসবে এটাকে বলা হয় N1। আর যে শক্তিস্তর থেকে ইলেকট্রন আসবে এটাকে বলা হবে N2। এখন আমাদের প্রথম যে সিরিজ, প্রথম সিরিজের নাম হচ্ছে লাইম্যান সিরিজ। লাইম্যান সিরিজের ক্ষেত্রে আমাদের ইলেকট্রন আসবে হচ্ছে 1 নম্বর শক্তিস্তর থেকে, 1 নম্বর শক্তিস্তরে। আর কোন শক্তিস্তর থেকে আসবে, এটা আসতে পারে 2 নম্বর থেকে, এটা আসতে পারে 3 নম্বর থেকে, এটা আসতে পারে 4 নম্বর থেকে, বিভিন্ন শক্তিস্তর থেকে এটা আসতে পারে। তাহলে N2 এর মান হবে 2, 3, 4, 5 ইনফিনিটি। আমাদের 2 নম্বর যে সিরিজ, 2 নম্বর সিরিজ হচ্ছে বামার সিরিজ। তাহলে বামার সিরিজের ক্ষেত্রে এই N1 এর মান হবে 2। আর কোত্থেকে আসবে, এটা আসবে 3, 4, 5 এরকমভাবে ইনফিনিটি থেকেও ইলেকট্রন আসতে পারে। 3 নম্বর সিরিজ হচ্ছে পেস্টিন সিরিজ। পেস্টিন সিরিজের ক্ষেত্রে আমাদের N1 এর মান হবে 3 আর N2 এর মান হবে 4, 5, 6 ডট ইনফিনিটি। তারপর 4 নম্বর ব্র্যাকেট সিরিজ। ব্র্যাকেট সিরিজের মধ্যে N1 এর মান 4 আর এটা হচ্ছে 5, 6, 7 ইনফিনিটি। তারপর 5 নম্বর হচ্ছে ফোরন্ট সিরিজ। আর ফোরন্ট সিরিজের ক্ষেত্রে N1 এর মান হচ্ছে 5 আর এটা হচ্ছে 6, 7, 8 ইনফিনিটি। এবং 6 নম্বর সিরিজ হচ্ছে হামফ্রেশ সিরিজ। হামফ্রেশ সিরিজের ক্ষেত্রে N1 এর মান হচ্ছে আমাদের 6 আর N2 এর মান হচ্ছে 7, 8, 9 ইনফিনিটি। এই হচ্ছে আমাদের যেই হাইড্রোজেন বর্ণালীর সিরিজ সমূহ। এখন আমাদের যেই সিরিজগুলো আছে সিরিজগুলোর মধ্যে কোন সিরিজ কোন অঞ্চলে অবস্থিত। লাইম্যান সিরিজ, আমাদের লাইম্যান সিরিজ হচ্ছে ইউবি অঞ্চলে অবস্থিত। বামার সিরিজ এটা হচ্ছে দৃশ্যমান অঞ্চলে অবস্থিত। এবং বাকি যে 4টা সিরিজ আছে এই 4টা সিরিজ হচ্ছে আমাদের আয়ার সিরিজের অন্তর্ভুক্ত, আয়ার অঞ্চলের অন্তর্ভুক্ত। তাহলে লাইম্যান সিরিজ হচ্ছে ইউবি, বামার দৃশ্যমান, আর বাকি যে সবগুলো আছে এগুলো হচ্ছে আয়ারের অন্তর্ভুক্ত। এগুলো অনেক সময় এমসিকিউর মধ্যে এসে থাকে যে কোন সিরিজটি কোন অঞ্চলের অন্তর্ভুক্ত। ইলেকট্রন যখন এক শক্তিস্তর থেকে অপর শক্তিস্তরে গমন করে তখন এক নির্দিষ্ট বর্ণের বর্ণালী সৃষ্টি করে এবং ওই বর্ণালীর তরঙ্গদৈর্ঘ্য কত আমরা এটা নির্ণয় করবো একটা সূত্রের মাধ্যমে। এই সূত্রটা হচ্ছে 1/λ সমান, এটাকে 1/λ এটাকে বলা হয় তরঙ্গ সংখ্যা। আর এই তরঙ্গ সংখ্যাকে নিউ বার দ্বারা প্রকাশ করা হয়। তাহলে নিউ বার আর হচ্ছে 1/λ এক, এটা হচ্ছে তরঙ্গ সংখ্যার মান। তাহলে এই ল্যামডাটা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য, আর যখন আমরা বলবো 1/λ এটা হচ্ছে তরঙ্গ সংখ্যা, এবং এই তরঙ্গ সংখ্যাটাকে নিউ বার দ্বারা প্রকাশ করা হয়। আর এই নিউ বার সমান কত, নিউ বার সমান হচ্ছে RH ইন্টু 1/n1 স্কোয়ার মাইনাস 1/n2 স্কোয়ার। তাহলে এখানে n1 কি আর হচ্ছে n2 কি। n1 হচ্ছে যেই শক্তি স্তরে ইলেকট্রন আসবে এটাকে বলা হবে n1,
আর N2 হচ্ছে যে শক্তি স্তর থেকে ইলেকট্রন আসবে এটাকে বলা হবে N2। আমরা যদি মানে নামগুলো লিখে দিই, ল্যামডা এটা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য, নিউ ওয়ার্ল্ড এটার মানে হচ্ছে তরঙ্গ সংখ্যা, আরএইচ এটা হচ্ছে রিডবার্গ ধ্রুবক, আর এই রিডবার্গ ধ্রুবকের মান কত হচ্ছে 10967 সেন্টিমিটার ইনভার্স। তাহলে এই সেন্টিমিটার ইনভার্স যে মানটা দেওয়া আছে আমরা এটাকে ইচ্ছা করলে এভাবে লিখতে পারবো 1.09678 ইন্টু 10 টু দ্য পাওয়ার 1 2 3 4 5 5 ঘর আমরা বাম দিকে আনছি দশমিককে, এই কারণে এটা হবে 10 টু দ্য পাওয়ার 5 সেন্টিমিটার ইনভার্স। আর আমরা যদি এটাকে মিটার ইনভার্সে কনভার্ট করি তখন এটা হবে 1.09678 ইন্টু 10 টু দ্য পাওয়ার, যখন আমরা সেন্টিমিটার থেকে মিটার নেই তখন হচ্ছে এই পাওয়ারটা কমে যায়, কিন্তু এটাতে আছে সেন্টিমিটার ইনভার্স, তখন এটা হয়ে যাবে 10 টু দ্য পাওয়ার 7 মিটার ইনভার্স। অর্থাৎ এখানে ইনভার্স থাকার কারণে এই মানটা বেড়ে গেছে, আর যদি এখানে ইনভার্স না থাকতো সেন্টিমিটার শুধু থাকতো তখন কিন্তু এই মানটা আরও কমে যেত। এখানে ইনভার্স থাকার কারণে মিটার ইনভার্সে যখন নিছি তখন সেই মানটা বেড়ে গেছে। তাহলে এটা হচ্ছে রিডবার্গ ধ্রুবক। আর N1 হচ্ছে যে শক্তি স্তরে ইলেকট্রন আসে এটাকে বলা হয় N1, আর N2 হচ্ছে যে শক্তি স্তর থেকে ইলেকট্রন আসে এটাকে বলা হয় N2। আর আমরা এই সূত্র ইউজ করে আমরা তরঙ্গ দৈর্ঘ্যের মান বের করতে পারবো এবং তরঙ্গের সংখ্যার মান বের করতে পারবো। তাহলে এই যে আমরা সূত্রটা লিখলাম, এই সূত্রটা হচ্ছে এক ইলেকট্রন বিশিষ্ট বা হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে আমাদের তরঙ্গ দৈর্ঘ্যের মান অনেক সময় একাধিক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর ক্ষেত্রেও আসতে পারে, তখন এটা হবে 1/λ সমান RH ইন্টু জেড স্কোয়ার ইন্টু 1/N1 স্কোয়ার মাইনাস 1/N2 স্কোয়ার। তাহলে এই সূত্রটা আমরা কখন ইউজ করব? যখন এটা হাইড্রোজেন পরমাণু মধ্যে অন্য কোনো পরমাণুর ক্ষেত্রে বলা হবে তখন হচ্ছে আমরা এই সূত্র অ্যাপ্লাই করব, আর যখন হাইড্রোজেন পরমাণুর কথা বলা হবে তখন হচ্ছে আমরা এই সূত্র অ্যাপ্লাই করব। আর যদি কোনো পরমাণুর সম্পর্কে নাও বলা থাকে তখন হচ্ছে আমরা এই সূত্র অ্যাপ্লাই করব। আর যদি নির্দিষ্ট করে পরমাণু বলে দেয় তখন হচ্ছে আমরা এই সূত্রটাকে অ্যাপ্লাই করব। এখন আমরা শিখব হচ্ছে লাইন সংখ্যা। অনেক সময় বলা থাকবে বামার সিরিজের প্রথম লাইন, বামার সিরিজের দ্বিতীয় লাইন, প্যাশন সিরিজের প্রথম লাইন, প্যাশন সিরিজের তৃতীয় লাইন, এই ধরনের কথাবার্তা বলা থাকে। তাহলে এখন লাইন বলতে কী বোঝায়? লাইন বলতে বোঝায়, মনে করো একটা ইলেকট্রন, এখন বলা হলো যে বামার সিরিজের দ্বিতীয় লাইন, তাহলে এটা হচ্ছে বামার সিরিজ। আর এই বামার সিরিজের ক্ষেত্রে আমরা যদি দ্বিতীয় লাইন বের করি তাহলে কী হবে? তাহলে ইলেকট্রনটা যদি এই কক্ষপথ থেকে এই কক্ষপথে আসে তখন এটাকে বলা হবে প্রথম লাইন, আর যদি ইলেকট্রন এই কক্ষপথ থেকে এই কক্ষপথে আসে এটা হচ্ছে দ্বিতীয় লাইন। তাহলে এই ক্ষেত্রে আমাদের N1 এর মান কত? বামার সিরিজের ক্ষেত্রে N1 এর মান হচ্ছে আমাদের 2। আর যদি বলা হয় দ্বিতীয় লাইন, তাহলে দ্বিতীয় লাইন বলতে এই যে এই লাইনটাকে বোঝানো হয়েছে, আর এই লাইনটার যে ইলেকট্রনটা এটা কোথেকে আসছে? 3 নম্বর 4 নম্বর কক্ষপথ থেকে আসছে, এই কারণে এই N2 এর মান হবে 4। যদি বলা হয় প্যাশন সিরিজের তৃতীয় লাইন, তাহলে প্যাশন সিরিজ মানে হচ্ছে প্রথম যে প্যাশন সিরিজ হচ্ছে তৃতীয় যে কক্ষপথটা আছে তৃতীয় কক্ষপথে, তাহলে তৃতীয় লাইন, তাহলে আমাদের আরও কক্ষপথ এখানে রাখতে হবে। তাহলে প্যাশন সিরিজ মানে হচ্ছে তৃতীয় লাইন। তাহলে এখন যদি ইলেকট্রন এই এখান থেকে আসে, এটা হচ্ছে প্রথম লাইন, এটা হচ্ছে দ্বিতীয় লাইন এবং এটা হচ্ছে তৃতীয় লাইন। তাহলে এখন আমরা যদি দেখি যে প্যাশন সিরিজের ক্ষেত্রে N1 কত? প্যাশন সিরিজের ক্ষেত্রে N1 হচ্ছে 3, আর N2 কত হবে? N2 হবে 4 5 6, তাহলে N2 এর মান হবে 6। আর এভাবে আমরা হচ্ছে লাইন সংখ্যাগুলো নির্ণয় করতে পারবো। আমরা এখন শিখব বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আসা যে প্রশ্নগুলো, এই প্রশ্নগুলো নিয়ে আমরা এখন আলোচনা করব। এখানে
বলছে যে আরএইচ রিডবার্গ ধ্রুবক হলে রিডবার্গ ধ্রুবককে আরএইচ দ্বারা প্রকাশ করা হয়। হাইড্রোজেন বর্ণালীর বামার সিরিজের দ্বিতীয় লাইনের তরঙ্গ দৈর্ঘ্য কত হবে এটা আমাদের বের করতে হবে। তাহলে এখন আমাদের রিডবার্গ ধ্রুবক হলে হাইড্রোজেন বর্ণালীর বামার সিরিজ বলছে, তাহলে বামার সিরিজের ক্ষেত্রে আমাদের N1 এর মান কত? বামার সিরিজের ক্ষেত্রে N1 এর মান হচ্ছে আমাদের 2। এখন বের করতে হবে N2 এর মান কত। তাহলে বলছে বামার সিরিজের দ্বিতীয় লাইন, তাহলে আমরা একটু আগে শিখলাম যে কীভাবে দ্বিতীয় লাইনের ক্ষেত্রে N2 এর মান বের করতে হবে। তাহলে 1 নম্বর 2 নম্বর 3 নম্বর 4 নম্বর 5 নম্বর কক্ষপথ, আর এখানে ইলেকট্রন আসবে হচ্ছে আমাদের এই শক্তি স্তরে, এই কারণে N1 এর মান হচ্ছে 2। তাহলে যদি ইলেকট্রন এখান থেকে আসে এটা হচ্ছে প্রথম লাইন, আর এখান থেকে আসলে এটা হচ্ছে দ্বিতীয় লাইন, আর এটা হচ্ছে আমাদের 4 নম্বর কক্ষপথ, তাহলে N2 এর মান হবে 4। তাহলে বামার সিরিজের দ্বিতীয় লাইন এর ক্ষেত্রে N1 এর মান হবে 2 এবং N2 এর মান হবে 4। আর বলছে তরঙ্গ দৈর্ঘ্য কত, মানে ল্যামডার মান কত। N2 এর মান যদি আমাদের 4 হয় তাহলে আমরা বের করব ল্যামডার মান কত। তাহলে আমরা সূত্রে শিখছি কীভাবে, সে 1/λ সমান RH ইন্টু 1/N1 স্কোয়ার মাইনাস 1/N2 স্কোয়ার। এখন হচ্ছে আমরা যদি মানগুলো বসাই তাহলে N1 এর মান হচ্ছে আমাদের 2, তাহলে এটা হবে আমাদের 2 স্কোয়ার মানে 4, আর এটা হচ্ছে আমাদের 4 নম্বর শক্তি স্তর, এটা হবে 16। তাহলে এখন আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে 4 আর 16 এটার লসাগু হচ্ছে 16, আর 4 দ্বারা 16কে ভাগ করলে এটা হবে 4 মাইনাস হচ্ছে 1, তাহলে RH ইন্টু 3/16। এখন আমরা 1/λ মান পেয়েছি হচ্ছে RH ইন্টু 3/16, কিন্তু আমাদের বের করতে হবে ল্যামডার মান কত। ল্যামডা সমান কত হবে, এই 16টা উপরে উঠে যাবে আর 3RH এটা হচ্ছে নিচে নেমে যাবে, তাহলে এটা হবে 16/3RH। তাহলে আমরা এখন চেক করব কোথায় 16/3RH আছে। আমাদের 16/3RH আছে আমাদের বি নাম্বার অপশনে, তাহলে এর আনসার হচ্ছে বি নাম্বার অপশন। 2 নম্বর প্রশ্ন বলা আছে দৃশ্যমান আলোর সর্বোচ্চ তরঙ্গ দৈর্ঘ্যের রশ্মি কোনটি। তাহলে দৃশ্যমান আলোর যে রশ্মিগুলো আছে এগুলোকে আমরা বলছিলাম বেনি আসহ কলা, অর্থাৎ সর্বশেষ যে রশ্মিটা আছে এটার রঙটা হচ্ছে লাল, তাহলে এটার আনসার হবে লাল। আমাদের এখানে 3 নম্বর প্রশ্ন বলা আছে কোন রঙের আলোর কম্পাঙ্ক সবচেয়ে কম। তাহলে এখন আমরা যে 7টি রঙ সম্পর্কে জানি, এই 7টি রঙের একদম সবার শেষে যেই মানে রঙটা আছে এটা হচ্ছে লাল। তাহলে লাল আলোর তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি, আর তরঙ্গ দৈর্ঘ্যের সাথে কম্পাঙ্কের সম্পর্ক হচ্ছে ব্যস্তানুপাতিক, অর্থাৎ যে আলোর তরঙ্গ দৈর্ঘ্যের মান সবচেয়ে বেশি হবে সেই আলোর কম্পাঙ্কের মান সবচেয়ে কম হবে। তাহলে এখানে আনসার হবে লাল। তারপর 4 নম্বর প্রশ্ন বলা আছে নিচের কোন আলোক রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বড়। তাহলে তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বড় হচ্ছে আমাদের যেই এখানে যেই রশ্মিগুলো সম্পর্কে বলা আছে রশ্মিগুলোর মধ্যে সবচেয়ে নিচে যে আছে তার তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বড় হবে। তাহলে এখন আমরা যদি দেখি গামারে এটা হচ্ছে একদম উপরের দিকে, তারপর হচ্ছে মাইক্রোওয়েভ, ভিজিবলটা হচ্ছে এক্স রে। তাহলে এখানে যে মাইক্রোওয়েভ আছে আমাদের যে তরঙ্গ দৈর্ঘ্যের যে ইয়েগুলো আছে এগুলোর মধ্যে সবার নিচে আছে হচ্ছে আমাদের মাইক্রোওয়েভ, তাহলে আনসার হবে মাইক্রোওয়েভ। নিম্নের বিকিরণগুলোর মধ্যে কোনটির শক্তি সবচেয়ে বেশি। তাহলে যার তরঙ্গ দৈর্ঘ্যের মান সবচেয়ে কম তার শক্তি হচ্ছে সবচেয়ে বেশি হবে। তাহলে আমাদের একদম উপরের দিকে যারা আছে, যেমন আমাদের একদম সবার উপরে আছে হচ্ছে মহাজাগতিক রশ্মি, তারপর হচ্ছে গামা রশ্মি, তারপর হচ্ছে রঞ্জন রশ্মি বা এক্স রে, ইউভি রশ্মি, তারপর হচ্ছে ভিজিবল, তারপর হচ্ছে অবলোহিত রশ্মি, তারপর হচ্ছে মাইক্রোওয়েভ, তারপর হলো রেডিও ওয়েভ। তাহলে এই রশ্মিগুলোর মধ্যে যার অবস্থান সবার উপরের দিকে হবে তার শক্তির মান সবচেয়ে বেশি হবে, আর যার অবস্থান সবার নিচের দিকে হবে তার তরঙ্গ দৈর্ঘ্যের মান সবচেয়ে বেশি হবে। সবার উপরের দিকে কি আছে, সবার উপরের দিকে আছে আমাদের ইউভি মানে আলট্রাভায়োলেট, তাহলে এটা আনসার হবে আলট্রাভায়োলেট। অর্থাৎ সবার উপরে যে থাকবে তার শক্তির মান সবচেয়ে বেশি হবে, আর যে সবার নিচে থাকবে তার তরঙ্গ দৈর্ঘ্যের মান সবচেয়ে বেশি হবে, তার শক্তির মান সবচেয়ে কম হবে। এই ক্ষেত্রে আনসার হবে আমাদের সি নাম্বার অপশন।
আমরা এখন 6 নম্বর প্রশ্ন সলভ করব। এখানে বলা আছে কোন ইলেকট্রনিক স্থানান্তরের ফলে হাইড্রোজেন বর্ণালীর বামার সিরিজের চতুর্থ লাইনের সৃষ্টি হয়। তাহলে যেহেতু বামার সিরিজ বলছে সেহেতু আমাদের N1 এটার মান হবে 2, আর চতুর্থ লাইনের ক্ষেত্রে N2 এর মান হবে 2 + 4 = 6। অর্থাৎ যেই সিরিজ বলবে ওই সিরিজের N1 এর মান প্লাস হচ্ছে আমাদের যেই যত লাইন বলবে ওই লাইনের সংখ্যাটা বসাবে এখানে। তাহলে 4 আর 2 যোগ করলে হবে 6, অর্থাৎ 6 নম্বর শক্তিস্তর থেকে 2 নম্বর শক্তিস্তর আসলে তখন আমাদের বামার সিরিজের চতুর্থ লাইনের সৃষ্টি হবে। তাহলে আনসার হচ্ছে এ নম্বর অপশন। সাথে বলা আছে কোয়ান্টাম শক্তি বিকিরিত শক্তির কম্পাঙ্কের সাথে কীভাবে সম্পর্কিত, অর্থাৎ কম্পাঙ্কের সাথে শক্তির সম্পর্ক কী। তাহলে এখন আমরা যদি সূত্রটা দেখি, সূত্র হচ্ছে E=hf। তাহলে এফ হচ্ছে কম্পাঙ্ক আর ই হচ্ছে শক্তি। তাহলে এখানে এফ এর মান বাড়লে ই এর মান বাড়বে। তাহলে এই ধরনের সম্পর্ককে বলা হয় সমানুপাতিক সম্পর্ক। তাহলে এটা আনসার হবে সমানুপাতিক। আর 8 নম্বর প্রশ্ন বলছে নীল আলোর তরঙ্গ দৈর্ঘ্যের মান কত ন্যানোমিটার। তাহলে 380 থেকে 424। এটা হচ্ছে বেগুনি। 425 থেকে 450 এটা হচ্ছে নীল। তাহলে আমাদের বলছে নীল আলোর তরঙ্গ দৈর্ঘ্য কত, তাহলে এটা হবে 425 থেকে 450, অর্থাৎ ডি নাম্বার অপশন। আমরা এখন 9 নম্বর প্রশ্নটা সলভ করব। 9 নম্বর প্রশ্ন বলা আছে কোন তরঙ্গ দৈর্ঘ্যের আলোটি লাল বর্ণের। অর্থাৎ এখানে স্পেসিফিকভাবে কোনো রেঞ্জ দেওয়া নাই, একটা নির্দিষ্ট মান দেওয়া আছে। নির্দিষ্ট মানগুলো থেকে আমাদের বলতে হবে যে কোনটা লাল বর্ণের তরঙ্গ দৈর্ঘ্যের আলো। এখন আমরা জানি যে 648 থেকে 780 এই রেঞ্জটা হচ্ছে আমাদের লাল বর্ণের তরঙ্গ দৈর্ঘ্য। এখন আমরা যদি চেক করি দেখা যায় যে এখানে ডি নাম্বার অপশনটা হচ্ছে আমাদের লাল বর্ণের তরঙ্গ দৈর্ঘ্যের রেঞ্জের মধ্যে আছে। তাহলে এটা আনসার হবে ডি। 10 নম্বর প্রশ্ন বলা আছে কোনটি সত্য, অর্থাৎ অ্যামস্ট্রং থেকে মিটার নেওয়ার ক্ষেত্রে কোন মানটি সত্য। তাহলে 1 অ্যামস্ট্রং সমান হচ্ছে 10 মিটার। আর আমরা যদি এটাকে ন্যানোমিটারে কনভার্ট করতে চাই তাহলে এটা কত ন্যানোমিটার হবে, এটা হবে হচ্ছে আমাদের 10⁻1 × 10⁻9 মিটার। আর 10⁻9 মিটার যে কথা, ন্যানোমিটার একই কথা। আমরা বলতে পারি 10⁻1 ন্যানোমিটার। এখন তারা বলছে 1 অ্যামস্ট্রং সমান হচ্ছে 10 ন্যানোমিটার, এটা হবে না। তারপর বলা হচ্ছে 10 × 10⁻1 ন্যানোমিটার, কিন্তু এটা ডিরেক্ট 10⁻1 ন্যানোমিটার। তাহলে বি নাম্বার অপশন হবে না। সি নাম্বারে বলা আছে যে 1 অ্যামস্ট্রং সমান হচ্ছে 10 × 10⁻2 ন্যানোমিটার। এখন আমরা যদি এখানে একটা 10 গুণ করি তাহলে একটা 10 গুণ করলে এই মানটা হয়ে যাবে 10⁻2। তখন আমরা এটাকে লিখতে পারবো 10⁻1 যে কথা, আর 10 × 10⁻2 ন্যানোমিটার একই কথা। তাহলে এটা আনসার হবে সি নাম্বার অপশন। এখানে 11 নম্বর প্রশ্ন বলা আছে হাইড্রোজেন পরমাণুর ইলেকট্রন যদি শক্তি হারিয়ে চতুর্থ শক্তি স্তরে ফিরে আসে তবে বর্ণালীর রেখাগুলোকে কি বলে। তাহলে আমাদের যেই সিরিজগুলো আছে 1 নম্বর শক্তি স্তরে আসলে এটাকে বলা হয় লাইমিন সিরিজ, 2 নম্বর আসলে এটাকে বলা হয় বামার সিরিজ, 3 নম্বর আসলে এটাকে বলা হয় প্যাসিন সিরিজ, এবং 4 নম্বর হচ্ছে আমাদের ব্র্যাকেট সিরিজ। তাহলে আনসার হবে ব্র্যাকেট সিরিজ। 4 নম্বর প্রশ্ন বলা আছে হাইড্রোজেন পারমাণবিক বর্ণালীর কোন সিরিজটিতে দৃশ্যমান অঞ্চলের রশ্মি দেখা যায়। তাহলে এখানে কতগুলো আমাদের সিরিজ সম্পর্কে বলা আছে, আর আমরা জানি লাইমেন এটা হচ্ছে ইউবি, বামার হচ্ছে দৃশ্যমান, আর বাকিগুলো হচ্ছে আয়ার। তাহলে এখানে আমাদের সি নাম্বার অপশনটা হচ্ছে আমাদের দৃশ্যমান অঞ্চলের রশ্মি দেখা যায়। 13 নম্বর বলছে হাইড্রোজেন এর বর্ণালীতে নিচের কোন সিরিজের সারি দেখা যায় না। তাহলে আমরা বামার সিরিজ সম্পর্কে জানি, প্যাসিন সিরিজ সম্পর্কে জানি, ব্র্যাকেট সিরিজ সম্পর্কে জানি, কিন্তু এখানে আছে ফ্রাউনহোফার সিরিজের দেখা যায় না। তারপর 14 নম্বর হবে কোন প্রকার রশ্মির তরঙ্গ সংখ্যা সবচেয়ে বেশি। তাহলে আমাদের তরঙ্গ দৈর্ঘ্যের সাথে তরঙ্গ সংখ্যার যে সম্পর্ক এটা হচ্ছে ব্যস্তানুপাতিক সম্পর্ক, অর্থাৎ যে রশ্মির তরঙ্গ দৈর্ঘ্যের মান সবচেয়ে কম হবে তার তরঙ্গ সংখ্যার মান সবচেয়ে বেশি হবে। আর তরঙ্গ দৈর্ঘ্যের মান সবচেয়ে কম কার, যারা একদম উপরের দিকে আছে, যেমন মহাজাগতিক রশ্মি, তারপর হচ্ছে গামা রশ্মি, তারপর হচ্ছে রঞ্জন রশ্মি বা এক্স রে,
তারপর হচ্ছে ইউভি রশ্মি। তাহলে এখন আমরা যদি এগুলো চেক করি, দেখা যায় গামা রশ্মি সবার উপর আছে, তাহলে এটা আনসার হবে গামা রে। অর্থাৎ এখানে 15 নম্বর যে প্রশ্নটা দেওয়া আছে, এখানে বলা আছে হাইড্রোজেন পারমাণবিক বর্ণালীর প্যাশন সিরিজের ক্ষেত্রে কোনটি সঠিক। তাহলে আমাদের যেই সিরিজগুলো আছে সিরিজগুলোর মধ্যে প্যাশন সিরিজ 3 নম্বর যে সিরিজ, এটাকে বলা হয় প্যাশন সিরিজ। প্যাশন সিরিজের ক্ষেত্রে N1 এটার মান হচ্ছে 3 এবং N2 এর মান হয় 4, 5, 6 এরকম। তাহলে এখন আমরা যদি দেখি যে সি নাম্বার অপশন দেওয়া আছে N1 সমান 3 এবং N2 এর মান হচ্ছে 4, 5, 6 ইত্যাদি, আনসার হচ্ছে সি। 16 নম্বর প্রশ্ন দেওয়া আছে নিউবার সমান RH ইন্টু 1/N1 স্কোয়ার মাইনাস 1/N2 স্কোয়ার সমীকরণে প্যাশন সিরিজের জন্য N2 এর মান কত। প্যাশন সিরিজ, তাহলে প্যাশন সিরিজ হচ্ছে আমাদের 3 নম্বর সিরিজ, আর 3 নম্বর সিরিজের ক্ষেত্রে N2 এর সর্বনিম্ন মান কত হবে। N2 এর সর্বনিম্ন মান হচ্ছে 4, তাহলে এটা আনসার হচ্ছে সি নাম্বার অপশন। 17 নম্বর প্রশ্ন বলা আছে হাইড্রোজেন বর্ণালীর কোন অঞ্চলে ব্রাকেট সিরিজের উদ্ভব হয়। তাহলে আমরা এটা জানি যে লাইমেন হচ্ছে ইউবি, বামার হচ্ছে দৃশ্যমান, আর বাকি যেগুলো আছে সবগুলো হচ্ছে আয়ার মানে হচ্ছে অবলোহিত ইনফ্রারেড। তাহলে এখানে আনসার হবে সি নাম্বার অপশন, যেহেতু বলা আছে ব্রাকেট সিরিজ। এ হচ্ছে আমাদের 17 নম্বর প্রশ্ন আনসার। 18 নম্বর প্রশ্নে বলা আছে যে MRI এর পূর্ণরূপ কি। MRI এর পূর্ণরূপ হচ্ছে ম্যাগনেটিক রেজোনেন্স ইমাজিং। আমাদের এখানে এই নাম্বার অপশন দেওয়া আছে ম্যাগনেটিক রেজোনেন্স ইমাজিং, তাহলে এটা আনসার হবে এ। আর বাকি যেগুলো দেওয়া আছে যেমন মুভেবল রেজোনেন্স ইমাজিং এটা হবে না, ম্যাগনেটিক রেজোনেন্স ইন্ডিকেশন এটা হবে না, মেডিকেল রিসার্চ ইনস্টিটিউট এটা হবে না। MRI পরীক্ষায় কোন ধরনের ওয়েভ বা রশ্মি ব্যবহৃত হয়। MRI পরীক্ষায় আমরা যে রেডিও ওয়েভ আছে রেডিও ওয়েভটাকে ইউজ করে থাকি। বিকিরণ রশ্মির তরঙ্গদৈর্ঘ্য 500 থেকে 575 ন্যানোমিটার হলে বিকিরণের বর্ণ কীরূপ হবে। তাহলে 500 থেকে 575 এটা হচ্ছে আমাদের যে সবুজ বর্ণ আছে, সবুজ বর্ণে অবস্থিত, এটা আনসার হবে সবুজ।